আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত সংবাদ পর্যালোচনায়। আমাদের সঙ্গে আছেন নাহিদুল ইসলাম। আহ আপনার কাছে প্রথম প্রশ্ন, যুক্তরাষ্ট্র আমরা দেখতে পেয়েছি ৯ দফা প্রস্তাব পেয়েছে। ইরান আবার পাল্টা ১৪ দফা প্রস্তাব পেয়েছে। এখন শান্তি চুক্তি কতটা আসলে কতদূর এগোলো? যুদ্ধ শুরু করা যত সহজ, শেষ করা তত কঠিন। এটা একটা পুরনো কথা। এ দফায় আমরা তাই দেখছি। ট্রাম্প যতটা তাড়াতাড়ি ভেবেছিলেন তার এই ইরান অভিযান শেষ করবেন এবং উনি ইরানকে খুব হালকাভাবে নিয়েছিলেন এবং হালকাভাবে নিয়ে তিনি ভেবেছিলেন যে ১ম এ বলেছিলেন ২ সপ্তাহের মধ্যেই তিনি একেবারে ইরানের রেজিম চেঞ্জ করে তার অভিযান সমাপ্ত করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে যতই সময় যাচ্ছে তিনি লেজে গোবরে পাকিয়ে ফেলছেন এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারছেন না। এবং সে কারণেই প্রমাণিত হয়েছে যে যুদ্ধ যতটা দ্রুত আপনি শুরু করতে পারবেন, দ্রুত আপনি গোটাতে পারবেন না বা শেষ করতে পারবেন না। ইরানের ক্ষেত্রে এক্সাক্টলি সেটাই ঘটেছে। এখন এই যে শান্তি চুক্তি বা শান্তি আলোচনার কথা বললেন, পরিস্থিতি এখন এমন হয়েছে যে আরেকজনকে মারতে গিয়ে নিজেই ব্যাপক রকমের মার খেয়ে এখন সম্মান রক্ষা করাই কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেটা ঘটেছে। সিএনএন এটা কিন্তু যুক্তরাষ্ট্রেরই একটা সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে ১৪ টা ঘাঁটির মধ্যে প্রায় সবগুলোই মোটামুটি ধ্বংস করে দিয়েছে ইরান। মানে সেখানে আর অবশিষ্ট বলতে কিছু নেই। বিলিয়ন, বিলিয়ন ডলার তাদের ক্ষতি হয়েছে। তো এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি আমার আগের আলোচনায় বলেছি যে তারা এখন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চায়। ট্রাম্পের ঘরে বাইরে তিনি একটা বিপদে আছেন। সেক্ষেত্রে উনিও প্রাণপণ চাচ্ছেন যে একটা চুক্তি হোক। কিন্তু তার তো একটা সম্মান রক্ষা হতে হবে। তো ৯ দফা একটা প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং সেটা বেশ নমনীয় ছিল। আগে যেরকম একেবারে কঠোর, কঠোর দফা ছিল সেরকমটি থেকে সরে এসে যুক্তরাষ্ট্র ৯ দফা দিয়েছিল। এর মধ্যে অনেকগুলোই ছিল যেগুলো আসলে ইরানের পক্ষ থেকেও আগে বলা হয়েছিল। সেই ৯ দফার জবাবে ১৪ দফা একটা প্রস্তাব দিয়েছে এবং সেটা নিয়েই মূলত এখন টেবিলে আলাপ আলোচনা চলছে। টেবিলে মানে পর্দার আড়ালে আলাপ আলোচনা চলছে। তো এই ১৪ দফার মধ্যে কতগুলো আছে যেটা মিলে যায় একেবারে ওই ৯ দফার সঙ্গে। যেমন বলা যেতে পারে যে ২ পক্ষই এখন যুদ্ধবিরতি চায়, যুদ্ধবিরতি এক্সটেন্ড করতে চায়। তার দিনের সঙ্গে হয়তো মিলছে না। মানে সময়ের সঙ্গে মিলছে না হয়তো, কিন্তু দুপক্ষ থেকেই যুদ্ধবিরতি চাওয়া হচ্ছে। কেউ আর পাল্টা হামলা করবে না। এরকম একটা অবস্থার সঙ্গে মিলে যাচ্ছে। তারপর ইরানের পক্ষ থেকে ১৪ দফায় যেটা বলা হয়েছে যে তারা তাদের যে জব্দ করা অর্থ আছে বিভিন্ন দেশে, অনেক অর্থ এটা বিলিয়ন, বিলিয়ন ডলার, সেই অর্থ তারা ফেরত চায়। তো যুক্তরাষ্ট্র এটাও রাজি হয়েছে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে দিতে, যে এই জব্দ করা অর্থ তারা ছাড় করে দেবে। সুতরাং ২ টা মিলে যাচ্ছে। হরমুজ প্রণালী ২ পক্ষই খুলে দিতে চায়। ইরানও চায়, যুক্তরাষ্ট্র চায়। এক্ষেত্রেও তাদের মিল আছে এবং কিভাবে পরিচালিত হবে এটা নিয়ে তারা মানে হরমুজ প্রণালীটা এক্ষেত্রে তারা আলাপ আলোচনা চালাবেন। এটাও মিল আছে। সেই সঙ্গে যেটা নৌ অবরোধ যেটা আছে এটা প্রত্যাহারও করতে চায় যুক্তরাষ্ট্র এবং ইরানের দিক থেকেও এইটা প্রত্যাহারের জন্য বলা হয়েছে। আর ভবিষ্যতে ২ পক্ষ পাল্টাপাল্টি হামলা করবে না, এইসব যে শর্ত আছে এগুলো সবই মোটামুটি মিলে যাচ্ছে। ২-১টি ক্ষেত্রে শুধু মতবিরোধ হচ্ছে। এর মধ্যে প্রধান হচ্ছে তাদের যে ইউরেনিয়াম যেটা আছে সেটা। যুক্তরাষ্ট্র চায় যে ইরান ভবিষ্যতে আর কোনোদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না, এই অঙ্গীকার করতে হবে। মানে তারা আর কখনোই এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না এরকম। কিন্তু ইরান এরকম কোনো শর্তে রাজি হতে চায় না। তারা চায় যে একটা পার্টিকুলার সময়ের জন্য, সেটা ইনিশিয়ালি বলা হচ্ছিল যে ৫ বছরের জন্য ইরান এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে। আ হয়তো সেটা আরেকটু বাড়তে পারে, কিন্তু একেবারে সারা জীবনের জন্য তারা এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করে দেবে, এই জায়গায় ইরান যেতে চায় না। এরকম একটা আছে। আরেকটা হলো যে এই যুদ্ধবিরতির মধ্যে লেবাননকে অন্তর্ভুক্ত করা নিয়ে এক ধরনের মতবিরোধ আছে এবং ইসরায়েলের দিক থেকে সেই চাপটা দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রকে যাতে করে লেবাননকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা না হয়। অর্থাৎ ইসরায়েল চায় লেবাননে তাদের হামলা চালিয়ে যাবে এবং লেবাননের ভূখণ্ড যেরকমভাবে তারা দখল করে ফেলছে তাদের গ্রেটার ইসরায়েলের অংশ হিসেবে সেটা তারা অব্যাহত রাখতে চায়। সুতরাং কিছু বিষয়ে মতবিরোধ আছে। ১৪ দফা এবং ৯ দফা এটা এই ২-১ টি পয়েন্ট ছাড়া সবগুলোতেই মোটামুটি একটা ঐক্যের জায়গা আছে। আর এখন আরেকটি বিষয় হচ্ছে যে ইরানের দিক থেকে একটা আল্টিমেটাম দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র চায় ৬০ দিনের জন্য, মানে ২ মাসের জন্য এই যে যুদ্ধবিরতি চলছে অস্থায়ী এক্সটেন্ড করার জন্য। কিন্তু ইরান বলছে না, ২ মাস না, এটা হবে ১ মাস। অর্থাৎ আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা চুক্তি করবে নাকি যুদ্ধ করবে। অর্থাৎ ইরানের দিক থেকে সময়টা কমিয়ে দেওয়া হয়েছে। মানে তারা এক ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে যে আমরা যুদ্ধ করব। ইরানের ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছে না। ইরান বরং এখন যুক্তরাষ্ট্রকে আল্টিমেটাম দিয়ে রেখেছে যে ৩০ দিনের মধ্যে হয় তুমি আমার সঙ্গে চুক্তি করো, নয়তো আবার যুদ্ধ শুরু করো। মানে এরকম একটা অবস্থান। তো ৬০ দিন আর ৩০ দিনের একটা গ্যাপ এখানে আছে। তো এখন পর্দার আড়ালে আলোচনা চলছে এবং এই ১৪ দফা মূলত ট্রাম্প পর্যালোচনা করে দেখছেন যে তিনি কি করবেন। কিন্তু ট্রাম্পের দিক থেকে যদি তার পয়েন্ট অফ ভিউটা দেখেন তাহলে তার কিন্তু একেবারে ছেড়ে দেওয়া কেলেবাজি অবস্থা। তিনি এখন কিন্তু এই যুদ্ধ থেকে বের আসতে চান এবং সর্বশেষ একটা জরিপ হয়েছে তরুণদের মধ্যে। সেখানে দেখা যাচ্ছে যে মার্কিন তরুণদের মধ্যে তার যে জনসমর্থন ছিল ৪৮% সেটা এখন কমে হয়ে গেছে ২৫-৩০%।
মানে 18 থেকে 29 বছর বয়সীদের মধ্যে একটা জরিপ পরিচালনা করা হয়েছে। তাই দেখা যায় ট্রাম্পের জনপ্রিয়তা একেবারে ধস নেমেছে এবং ট্রাম্পের যে যুদ্ধবিরোধী মনোভাব যে কারণে তরুণরা তাকে পছন্দ করত, সেই জায়গাটায় এখন তাকে আর কি পছন্দ করছে না, কারণ তিনি তো যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন। ট্রাম্পকে যুদ্ধ থেকে বের হয়ে যেতে হবে। শান্তি আলোচনা পর্দার আড়ালে হয়তোবা কিছুটা এগোচ্ছে, তার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। আলটিমেটলি কি হবে আমরা জানি না, কারণ অনেক ফ্যাক্টর এখানে কাজ করে। আচ্ছা, যুক্তরাষ্ট্র বলছে 2 মাস, আবার ইরান বলছে 1 মাস। তাহলে মানে যুক্তরাষ্ট্রের দিক থেকে এটা কি সময় ক্ষেপণের কোনো কৌশল? তো শুরু থেকেই একটা সন্দেহ আছে যে সময় ক্ষেপণের কৌশল কিনা, এবং যুক্তরাষ্ট্র তো এরকম সময় ক্ষেপণের কৌশল বা সময় নিয়ে হামলা চালিয়ে দিয়েছে, এরকম নজির একাধিকবার আছে, যে কারণে ইরানের পক্ষ থেকে তাকে আর বিশ্বাস করা হয় না। এবং ইরানের কর্মকর্তারা তো ফ্রিকুয়েন্টলি বলেছেন যে আমরা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না তার কথাবার্তার। কারণ এখন যদি 2 মাস ধরেন এই অস্থায়ী যুদ্ধবিরতি টেনে নিয়ে গেল যুক্তরাষ্ট্র, এরপর তারা বললো না, ডিল হয়নি, আমরা এখন আবার হামলা চালাবো। এখন হতে পারে যে 2 মাস তারা হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে, ইরান তাকে সেই সময়টা দিতে চায় না। যুক্তরাষ্ট্র 2 মাস সময় নিয়ে আবার হামলার প্রস্তুতি নিয়ে হামলা চালাবে, সেরকম যদি হয়, এই বিশ্বাসের জায়গাটায় ঘাটতি আছে বিধায় ইরান এখন বলছে যে 2 মাস না, তোমাকে আমি 1 মাস সময় দিচ্ছি, এর মধ্যে তোমাকে চুক্তি করতে হবে। সুতরাং সময় ক্ষেপণের যে প্রসঙ্গটি আছে এটাকে উড়িয়ে দেওয়া যাবে না, কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর আগেও কিন্তু এভাবে আলাপ আলোচনা চলছিল, মাঝখানে দুম করে বোমা মেরে দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। বিশ্বাসজনিত একটা ঘাটতি এখানে আছে, সময় ক্ষেপণের কৌশল হলেও হতে পারে, এটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সবসময় প্রশ্ন হচ্ছে বিনা বিচারে যে আটকে আছে অনেকজন সাংবাদিক বাংলাদেশে বাংলাদেশে, তো এই অবস্থাটা আসলে কেন? সাংবাদিক শুধু যে আটকে আছে এমন না, বাংলাদেশে বিনা বিচারের সংস্কৃতি দীর্ঘদিনের। আপনি ধরেন কাউকে অ্যারেস্ট করবেন, দেখা যায় তার বিরুদ্ধে আপনি কোনো মানে ওইরকম কোনো সলিড এভিডেন্স আপনি পাচ্ছেন না বা সলিড কিছু দাঁড় করাতে পারছেন না। তাকে আপনি আটকে রাখলেন। হয়তো একটা মামলায় আটকে রাখলেন 3 মাস, তারপর সেই মামলায় তিনি জামিন পেলেন। এবার আরেকটা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখালেন। এরকম করতে, করতে অনেককে বছরে, বছরে আটকে রাখা হয় বিনা বিচারে। আপনি যদি কেউ অপরাধী হয় তাকে আপনি ধরবেন। ধরে তিনি যে ঘটনায় তাকে অভিযোগ দিচ্ছেন, তার বিরুদ্ধে তদন্ত করবেন, বিচার করবেন। এটাই তো প্রক্রিয়া, একটা সভ্য বা সুশাসন যেখানে থাকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটাই তো করতে হবে আপনাকে। কিন্তু এই যে কয়েকজন সাংবাদিক, এদের অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ আছে। কিন্তু তাদেরকে যে মামলায় দেওয়া হয়েছে, তার হত্যা মামলা, তারা তো হত্যা খুন করেননি। সাংবাদিককে তো খুন করতে চান না। কিন্তু সাংবাদিকদের একটা অংশের মধ্যে এই দুর্নীতিপরায়ণতা আছে, তারা দুর্নীতি করেন। তারা বিভিন্নভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করেন, সরকারের তোষামত করেন। সেই জায়গায় যদি আপনি কোনো সলিড এভিডেন্স পান যে এই সাংবাদিক অসৎভাবে উপার্জন করেছেন কিংবা অন্য কোনো অপরাধ করেছেন, যদি তিনি খুনও করে থাকেন, আপনাকে তো প্রমাণ করতে হবে। কিন্তু আপনি বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখবেন, এটা তো হতে পারে না। তো এটা আমরা বিগত সরকারের আমলে, মানে অন্ধ্রপ্রদেশ সরকারের আমলে আমরা দেখেছি এই ঘটনা ঘটেছে, এখনো এক্সটেন্ড করছে, চলছে। এটা তো চলতে পারে না। যেসব সাংবাদিককে আটক করা হয়েছে এবং বিনা বিচারে তাদের আটক করা হয়েছে, অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং তাদের বিরুদ্ধে যদি কোনো তথ্য প্রমাণ আপনার থাকে, সেটা নিয়ে আবার পুনরায় তাদেরকে আপনি আটক করতে পারেন, বিচার করতে পারেন, মামলা করতে পারেন, যেটা মন চায় আপনি করতে পারেন। এবং শুধু সাংবাদিক না, কোনো সাধারণ নাগরিককেও কিন্তু আপনি এভাবে আটকে রাখতে পারবেন না। এক রাজনৈতিক নেত্রী, ডাকসুতে তিনি ইলেকশনও করেছিলেন, ইনি তার নাম, তিনি ভাষণ প্রকাশ করেছিলেন শেখ মুজিবুর রহমানের, তাকে আপনি ভাষণ প্রচারের অভিযোগে তাকে আটক রেখেছেন, সেটাও বিনা বিচারে। তো এরকম বিনা বিচারে যখন আপনি মানুষকে আটক রাখবেন, তখন বিচার ব্যবস্থার উপর তো মানুষের আস্থা থাকবে না। এবং আগে যে ধরনের ঘটনা ঘটতো 5 আগস্টের আগে, বিভিন্ন সরকারে আমরা দেখেছি আমরা এই ঘটনাই ঘটতো। এখনো যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে এই যে পরিবর্তনের কথা আপনি বলছেন, এই যে অভ্যুত্থান হলো, তাহলে এর অর্থ কি দাঁড়ালো? এর তো মানুষ তো তাহলে একটা ধোঁকা খাবে। মানুষ মনে করবে যে এত বড় একটা অভ্যুত্থান, এতগুলো মানুষের প্রাণহীন হয়ে লাভটা কি হলো? তো আগে যেটা চলেছে সেটার এখন চলতে পারবে না। বিনা বিচারে আপনি কাউকেই আটক রাখতে পারবেন না, এবং সাংবাদিকদের তো নয়ই। এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইতিমধ্যে নিন্দা জানিয়েছে, আমরাও সংবাদকর্মী হিসেবে নিন্দা জানাই। কারণ এভাবে বিনা বিচারে কাউকে আটক রাখা হচ্ছে, একেবারে যে সরকার ক্ষমতা থাকবে তাদের জন্য এটা ব্লান্ডার, কারণ তাদেরও তো বদনাম হচ্ছে এটা। কারণ এই সাংবাদিক আটকের ঘটনা শুধু দেশের পর্যায়ে সীমাবদ্ধ থাকে এমন না, আপনার আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করে। বিভিন্ন সংস্থা এটার উপর চোখ রাখে, কারণ সাংবাদিকতা যে পেশা, এটাকে সারা বিশ্বেই, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বে, আধুনিক বিশ্বে কিন্তু এটাকে খুবই উঁচু মর্যাদা দেওয়া হয়। আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন। সাংবাদিকরাও এক্ষেত্রে একটা দায়ী, তারা নানা রকমের অপকর্ম করে বেড়ান, অস্বীকার করার কোনো উপায় নেই। বা যে অপরাধ করেছেন তাকে সেই অপরাধ ধরতে হবে। বিনা বিচারে এভাবে আটক রাখলে সেটা ওই সাংবাদিকের পরিবারের জন্য তো ক্ষতিকর, বিচার ব্যবস্থার জন্য এটা একটা কেলেঙ্কারি, সেই সঙ্গে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। যারা সরকারে আছেন তারা এই বিষয়টি বুঝতে পারবেন, এটা আমরা মনে করি এটা খুবই জরুরি এখন। এই সিস্টেমটির আসলে উন্নতি হোক, এটাই আমরা চাই। সেটাই। দর্শক, শেষ করছি আজকের সংবাদ পর্যালোচনা। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।